এবার রফিকুল্লাহ, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি প্রথিতভাবে মানে তুমি চিরাচরিত ভাবে গান শেখোনি, গানটা তুমি অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে এসেছে ইনবর্ন। তারপরে এখন ট্র্যাকে চলছে একদম ট্র্যাক, যে মিউজিক গান হয় এখন, সেটা কবে নাগাদ থেকে তুমি স্টার্ট করলে? আমি না মানে আমি তো আমার ওয়াইফ বাগডোগরাতে চাকরি করতো স্কুলে, তো ওই জন্য আমি ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম, আবার রাতে ফিরে যেতাম। আচ্ছা। তো তারপরে আমার ওয়াইফ ওখানে, আমি আবার না মানে বাড়ি পাওয়া আমার জন্য একটু টাফ ছিল, সেটা আমি আর বলছি না এখানে। তো আমি আমার ওয়াইফকে বললাম যে এভাবে একটা মানুষ বাঁচতে পারে না, তো তুমি পরীক্ষা দাও। তো পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বসলো, পাশ করে গেল, 12 বছরের এক্সপিরিয়েন্স ছিল, সেটাতে ওর হয়ে গেল। তারপর গভর্নমেন্ট গার্লস স্কুলে জয়েন করলো এখানে, তারপরে জলপাইগুড়ি শিফট করলাম আমরা। এবার আমি না ওই রবীন্দ্র ভবনে মিঠুদা, তৎকালীন মিঠুদা যে সাংসদ ছিলেন আমাদের, দেবপ্রসাদ রায়, উনি গান মেলা করতেন, গান উৎসব রবীন্দ্র ভবনে। আমি ওখানে, আমি প্রোগ্রাম যেখানেই হোক আমি শুধু শুনতে যেতাম, আর কলকাতার মিউজিশিয়ানরা কি রকম স্টাইলে বাজাচ্ছে সেগুলোকে আমি কপি করতাম। এই জিনিসটা আমি পেয়েছি রাজেশের কাছ থেকে। রাজেশ না কমার্স কলেজে যে প্রোগ্রাম হতো, কারো কিছু রোজ কিবোর্ড প্লেয়ারের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবো কি ধরনের ফিঙ্গারিং করছে, কি ধরনের অ্যাপ্লিকেশন করছে। এই তা আমি না ওই জিনিসটা দেখতাম যে কোন মিউজিশিয়ান, তার স্টাইলটা কি, তার টেকনিক গুলো কি, সেগুলোকে আমি ফলো করতাম, আর সেগুলো আমি পরে আমার রিহার্সাল রুমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। তাতে ভালোই হয়েছে। না ট্র্যাক তুমি বলছি সেটা। তো এই করে আমি ওই প্রোগ্রাম দেখতে যেতাম, তখন গান বাজনা তো আমার বন্ধ। জলপাইগুড়িতে এসছি, নতুন করে আবার শুরু করবো, কত বছর গাই নেই বিয়ের পর থেকে। তা রবীন্দ্রভবনের একজন আমাকে বলছে, তুমি এখানে কেন? দাদা প্রোগ্রাম দেখছি। না প্রোগ্রাম দেখতে তোমার স্টেজ হচ্ছে, ওই স্টেজে তোমার জায়গা, তুমি এখানে অডিয়েন্সে বসে আছো, কেন গান গাইছো না? আমরা পুরোনো গান শোনা, এরকম রীতিমতো ধমকাচ্ছে আমাকে। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি গো। হ্যাঁ, তো খুব ভালোবাসে আমাকে দাদা, তেলিপাড়ে বাড়ি, মনোজ বড়ুয়া, তুমি শুরু করো আবার, তোমার পুরোনো গান শোনার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, তুমি এখানে অডিয়েন্সে চুপচাপ ভাত বসে আছো, গান শুনছো। ওই কথাটা না আমার ধাক্কা মারলো। শুরু করলাম খোঁজাখুঁজি, কাকে নিয়ে শুরু করা যায়। আর আমি না সবসময় একটা এক্সক্লুসিভ কিছু করব, এরকম একটা সবসময় আমার একটা কাজ থাকে। ওই ধর তক্তা মার পেরে ওইসব দিয়ে হবে না। তারপর কিবোর্ডটা কিনলাম, ভায়োলিনে অমিতাভ দাকে পেলাম, উনি আসলেন। শশাঙ্ককে পারলাম না, কারণ ওর এটা প্রফেশন হয়ে গেছে, ও বিভিন্ন জায়গায় টিউশন করে, ওকে সময় দেওয়া। তো আমি দেখলাম যে ওকে ডিস্টার্ব করা যায়। জোসনেন্দু সরকার বলে একজনকে পেলাম, দুর্দান্ত তবলা বাজায়। ওকে। কিবোর্ডটা তুমি কি শিখেছো? হ্যাঁ, কিবোর্ড আমি শিখেছি। আমি বেবিদা প্রতাপ রায়, না না না, উনি মান্নাদের সাথে যে অ্যাকর্ডিয়ান বাজাতেন, আচ্ছা, মারা গেলেন ভেরি রিসেন্ট, ওই স্যারের কাছে আমি। হ্যাঁ, এটা তো বলা হয়নি তোমাকে। কিবোর্ড আমি ওখানে শিখতে যেতাম, বেশি দিন পাইনি। কলকাতা। শুক্রবারে অফিস করে আমি ট্রেনে উঠতাম, শনিবারে সকালে ওনার বাড়িতে পৌঁছতাম, আবার শনিবারে তিস্তার দশটা ধরে জলপাইগুড়ি থেকে। হ্যাঁ, এবার উনি যে আমাকে নোটেশনস গুলো দিত, সেগুলোকে আমি গানে ইমপ্লিমেন্ট করতাম। আচ্ছা, গলার রেয়াজের ক্ষেত্রে। তো উনি আমাকে খুব গাইড করতেন। বেশি দিন পাইনি আমি, খুব বয়স হয়ে গেছিলেন, মারা গেলেন পরে আমি। তো ওইভাবে চলতো। তারপরে অমিতাভ দা বললো, দেখো করো তুমি, এত একজন কিবোর্ড প্লেয়ারকে নিয়ে আসি, ধরাই দুইটা গান তোলাই, ও চলে যায়, আর আসে না। মানে পুরোনো গানের প্রতি আসক্তি কম একদম। তো অল্প বয়সী ছেলে। তো অমিতাভ দা বলে, সারও অনেক হয়েছে, তুমি নিজে কিবোর্ডটা বাজাতে পারো, তুমি নিজে বাজিয়ে গাও। শুরু করলাম। তাতে দেখছি কি আমার প্রচুর প্র্যাকটিস দরকার, কারণ আমি গান বেসুরো হয়ে যাচ্ছে কিবোর্ড বাজাতে কনসেন্ট্রেশন আছে। এবার আমি অফিস করে, আমার তো আর্মি এনভায়রনমেন্টে চাকরি, তো অফিসে ঢোকার টাইম আছে, বেরোনোর কোনো টাইম টেবিল নেই। এমনও হয়েছে রাত 2টো বেজে গেছে কোনোদিন। তো তারপরে তো গান বাজনা হবে না। তখন অমিতাভ দাই বললো যে বাধ্য, তুমি ট্র্যাকে কনভার্ট হতে হয় না। অমিতাভ দা একটু অস্বস্তি হয়, একা একা গাইবো স্টেজে, কেমন হবে। এই করতে 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 শুরু হলো 2018 কি 19 থেকে আমি শুরু করি ট্র্যাকে। তারপরে সড়গড় হয়ে গেলাম। তারপরে কোভিড হয়ে গেল, ওই সময় বাড়িতে সবাই বন্দি। এবার ওই ফেসবুক লাইভ, এই প্রসেসটা আমাকে আরো এনার্জাইজ করেছে। তারপরে আমি প্রায় লাখখানেক টাকার ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এগুলো কিনলাম, কিনে বাড়িতেই একটা টেকনিক্যাল সেটআপ তৈরি করলাম। এটা নিয়ে একটু নাড়াঘাটা করলাম। কেউ কিন্তু শেখাতে চায় না, খুব দুঃখের বিষয় যে জানলে না কেউ ধরাই দিতে চায় না, যেভাবে যে তার একটা কম্পিউটার তৈরি হয়ে গেছে। কিন্তু বাস্তবে তো যে যার নিজের জায়গায় প্রতিষ্ঠিত। হ্যাঁ, কেউ কারো জায়গা মারতে পারে না, কেউ কারো জায়গা ধরতে পারে না। যার যেমন ট্যালেন্ট সে তেমন বেরিয়ে যাবে, এটা আমি অন্তত এই জিনিসে বিশ্বাস করি। কেউ কারো ভাত মারতে পারেনি। মোহাম্মদ রফি সাহেবের ভাত কিশোর কুমার জি মারতে পারেননি,
মুকেশজির ভাত আবার কিশোর কুমারজি মারতে পারেনি, বা লতাজির ভাত, যে যার যার জায়গায় স্তম্ভ এরা। তো ওই রকমই ব্যাপারটা আমাদের কাছে, আমরা তো আর স্তম্ভ নই, কিন্তু আমরাও যে যার যতটুকু জানি সে ততটুকুই দিতে পারবো। তো এই জায়গায় তারপরে ট্র্যাকে কনভার্ট হয়ে গেলাম, তারপরে ট্র্যাক এটা গেল একটা। সেকেন্ডলি হচ্ছে কি, পুরোনো গান, আমি তো রফি সাহেবেরই গান গাই। আমি ক্যালিপসো বলে একটা অর্কেস্ট্রায় গাইতাম আলিপুরদুয়ারে, ওখানে মহাদেব আছে প্যাড বাজায়। ও আমাকে একদিন ফোন করে বলছে, দেখ রফি, আমরা তো বাধ্য হই এই আজকালকার দিনে গানগুলো বাজানোর জন্য, আমাদেরও ইচ্ছা করে না, আমরা তো পুরোনো দিনের শিল্পী, কিন্তু দেখ রুজি রোজগার এটাই আমাকে বাধ্য হয়ে বাজাতে হয়, বা আমাদের মতন যারা আছে তারা বাধ্য হয়। তুই কিন্তু সরকারি চাকরি করিস, আর তুই এমন একজন শিল্পীর গান গেয়ে তুই আজকে প্রতিষ্ঠিত, সবাই তোকে এক ডাকে চেনে, তুই কিন্তু এই শিল্পীর সঙ্গে বিক্রিয়া করিস না, উল্টা পাল্টা গান একদম গাইবি না। গান যদি অন্য শিল্পীর গাইতে হয় পুরোনো গান গাইবি, হেমন্তের গান গাইবি, মান্নাদের জির গান গাইবি, হ্যাঁ, কিন্তু তুই উল্টা পাল্টা গান একদম গাইবি না, তাহলে ওনাকে অসম্মান করা হবে। জাস্ট ওর এই কথাটা আমার এখানে বেঁধে গেছে, ওটা আমি ফলো করি। মহাদেব যেখানে থাক, যদি প্রোগ্রামটা দেখো বুঝবে ব্যাপারটা, যে হ্যাঁ আমি বলেছিলাম। তো আমি ওই জন্য রফি সাহেবের গান ছাড়িনি, গাইতে হলে পুরোনো শিল্পী যারা সমসাময়িক রফি সাহেবের, তাদের সঙ্গে তাদের গানগুলোই গাই, চেষ্টা করে যাচ্ছি এই। আর এখনকার যারা মিউজিশিয়ান আছে তাদের সময় নেই, তারা যে যার প্রফেশনের সাথে জড়িত, প্লাস সাইড বাই সাইড গান বাজনা। এখানে একটা প্রশ্ন আমি তোমাকে করি, সেটা হচ্ছে যারা নতুন প্রজন্ম, তুমি একটা এজে পৌঁছে গেছো, আমি একটা এজে পৌঁছে গেছি, নতুন যারা উঠে আসছে, ছাত্র ছাত্রী বলবো তাদেরকে আমরা, তারা গান করছে, ট্র্যাকে করছে, মঞ্চ করছে, তাদের প্রতি তোমার অ্যাডভাইসটা কি? তারা সবাই তো রফিকুল ইসলামের মতো নাও হতে পারে, সবাই তো অন্যের মতো নাও হতে পারে। দেখো একটা জিনিস, কিন্তু গান শেখার ব্যাপারটাতে তুমি কি বলবে? মানে 1000% গান শিখতে হবে, বা ইনস্ট্রুমেন্ট শিখতে হবে। ওই ইউটিউব দেখে আমি শিখছি বা গান শুনে শুনে গেছি, একটা সার্টেন লিমিট অব্দি সে দৌড়তে পারবে, তারপরে কিন্তু তার আর কোনো জায়গা নেই। এটা গেল সিঙ্গারের ক্ষেত্রে। ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদের ক্ষেত্রে আমি বলবো, যারা যন্ত্রশিল্পী, তাদেরকে অবশ্যই নোটেশন শিখতে হবে, স্টাফ নোটেশন শিখতে হবে। কারণ মিউজিক স্টাফ নোটেশনটা হচ্ছে মিউজিকের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইন রাইটিং, হ্যাঁ, তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে স্টাফ। এটা নোটেশন, ওটা লিখিত আকারে হয়, আমি কি বাজাবো সেটা লিখে দিচ্ছে, সাইন থাকে কিছু সিম্বলিক, সেই এটাকে শিখতে হবে, তবে সে এগোতে পারবে ইন্টারন্যাশনাল মিউজিক প্ল্যাটফর্মে। এই আর এখন যখন আমি প্রতাপ রায় স্যারের কাছে শিখতাম, উনি একদিন আক্ষেপ করে আমাকে বলছিলেন, ওনার সঙ্গে অনেক রকম গান বাজনার বাইরে অনেক রকম গল্প হতেন। উনি খুব ডিসিপ্লিনড লোক ছিলেন প্রতাপ রায় স্যার, মানে বেবি দা বলে কলকাতায় ফেমাস, মান্নাদেরজির সঙ্গে উনি অ্যাকর্ডিয়ন বাজতেন। উনি ব্রিটিশ এরার লোক, তো ফাদারের হাতে উনি পিয়ানো শিখেছেন, ফাদারের কাছ থেকে ওনার ডিসিপ্লিন শেখা, মানে এত ভদ্র এবং এত ভালো মানুষ আমি পাইনি, দিগ্গজ একদম, হ্যাঁ, মিউজিকের। তো উনি আমাকে বলতেন যে, দেখো রফি, জলপাইগুড়ি লোকজন আমাকে মনে হয় ভালোবাসে না। কেন স্যার হঠাৎ আপনি এই কথা বললেন? বলছে, দেখো সেই 90-এর দশকে অভিজিৎ নাগ, মানে বকুল বলে একটি ছেলে আসতো আমার কাছে, তার এত বছর পরে তুমি একমাত্র এলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার কাছে, তুমি তো দেখেছো প্রতিদিন রোববারে যখন তুমি শনিবারে আসো, কোথায় কোথায় শিলিগুড়ি, দুর্গাপুর, আলিপুরদুয়ার, কোথায় কোথায় কোচবিহার থেকে লোক আসে, কিন্তু জলপাইগুড়ির কোনো লোক আসে না। তখন আমি বললাম যে, স্যার ব্যাপারটা হচ্ছে কি, আপনার কাছে যে আসবে তার আপনার পরিচিতিটাও তো জানতে হবে তাদেরকে। এবার আমরা পুরনো গান শুনেছি, আপনাদেরকে জলপাইগুড়িতে অনেকবার মঞ্চে দেখেছি, আপনাদেরকে আমরা চিনি, আর এখনকার প্রজন্মের বাচ্চারা ওরা হয়তো চেনে না আপনাকে, সেই জন্য তারা এই জায়গাটা পাচ্ছে না। তারা হয়তো অল্প বয়সী যারা আপনার ছাত্র যারা, তাদের কাছে শিখছে। সফলতার প্রতি একটা সবারই কিন্তু চলে আসছে, কিন্তু শিখতে হবে, না শিখলে কোনো গতি নেই। তবে এটাও আমি বলবো, ভুল শেখানোর থেকে না শেখানোই ভালো। আমি জলপাইগুড়িতে আমি এরকম অনেক দেখেছি, অভিযোগ আসে আমার কাছে গার্জিয়ানদের তরফ থেকে, যে আমি এত বছর এইটা শেখাচ্ছি কেউ, কিন্তু কিচ্ছু পারে না বাজাতে বা কিছু পারে না গাইতে। তো শিক্ষা যারা দিচ্ছে তারা যদি একটু লয়াল হয়, তাহলে আমার মনে হয় জলপাইগুড়িতে অনেক কোয়ালিটি, এখনকার বাচ্চারা অনেক ট্যালেন্টেড, তাদেরকে সঠিক মার্গদর্শনটা করাতে পারে এই গুরু যারা আছেন তারা। হ্যাঁ, সবার প্রতি আমার একটা স্বনির্বন্ধ নিবেদন যে আপনারা সঠিক শিক্ষা দিন, দেখুন আপনাদেরই নাম হবে আখেরে। হ্যাঁ, এই বাচ্চাগুলো যেদিন একটা ভালো জায়গায় পৌঁছে, এটা আমার অনুরোধ। প্রত্যেকটা সঙ্গীত গুরু, সে ছোট বড় যেই হোক, কেউ খারাপ ভাবে নেবেন না, এটা প্র্যাকটিক্যাল কথা একদম। পয়সাটাই আমার জীবনের সবকিছু নয়, পয়সার বাইরেও অনেক কিছু সোসাইটিকে দেওয়ার আছে আমাদের। থ্যাংক ইউ।
আচ্ছা, এবার লাস্ট সেগমেন্টে আসছি, শুধু তুমি থাকো।